ভোটের সুনির্দিষ্ট ডেডলাইন না পেয়ে বিএনপির অসন্তোষ, ডিসেম্বরের মধ্যে আয়োজনের দাবি। আগামী রমজানের আগেই নির্বাচন চায় জামাত, সংস্কার ও বিচারে গুরুত্ব এনসিপির। 15 বছর পর বাংলাদেশ পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক আজ। সরকারের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় বসবেন মার্কিন 2 উপসহকারী মন্ত্রীও। 87 কোটির জমি 1000 কোটি দেখিয়ে অর্থ আত্মসাৎ, সালমান এফ রহমান সহ 30 জনের বিরুদ্ধে মামলা। টিউলিপকে দেশে ফেরাতে আন্তর্জাতিক সংস্থার সহযোগিতা চাইবে দুদক। এবং বাড়ি ভাড়ার মেয়াদ শেষ, দ্রুত হোটেল ভাড়া না করলে 1000-এর বেশি মুসল্লির হজ যাত্রায় অনিশ্চয়তা। ব্যর্থ হলে এজেন্সির লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি মন্ত্রণালয়ের। প্রবাসের সময় সঙ্গে আছি আমি মনির হোসাইন। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট ডেডলাইন না পাওয়ায় সন্তুষ্ট নয় বিএনপি। তবে সংকট সমাধানে ডিসেম্বরের মধ্যে ভোট চায় দলটি। অন্যথায় দেশের পরিস্থিতি আরও খারাপ হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। এদিকে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, ক্ষমতায় থাকার কোনো অভিলাষ সরকারের নেই। জুলাই গণহত্যার বিচার ও প্রয়োজনীয় সংস্কার করে ডিসেম্বর থেকে আগামী বছর জুনের মধ্যে নির্বাচন হবে বলেও জানান তিনি। নির্বাচন কবে এ নিয়ে রাজনৈতিক মহলে যখন আলোচনা, তখন সুনির্দিষ্ট রোডম্যাপ চাইতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করতে তার সরকারি বাসভবন যমুনায় বিএনপির প্রতিনিধি দল। দলটির নেতৃত্ব দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সঙ্গে ছিলেন স্থায়ী কমিটির 6 সদস্য। বুধবার দুপুর 12টায় শুরু হয় এই আলোচনা। 2 ঘণ্টাব্যাপী চলে এই বৈঠক। পরে গণমাধ্যমে বিএনপি মহাসচিব জানান, নির্বাচন ও সংস্কার প্রস্তাব সহ সাম্প্রতিক নানা বিষয়ে আলোচনা হলেও নির্বাচনী রোডম্যাপ ইস্যুতে সন্তুষ্ট নন তারা। তিনি যুক্তি তুলে ধরে বলেন, এ বছরে নির্বাচন না হলে দেশে রাজনৈতিক ও অর্থনৈতিক সহ নানা সংকট তৈরি হতে পারে। তাই ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায় বিএনপি। প্রধান উপদেষ্টা মহোদয় তিনি তার সুনির্দিষ্ট কোনো ডেডলাইন আমাদের দেননি। তিনি বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে তিনি নির্বাচন শেষ করতে চান। আমরা একেবারেই সন্তুষ্ট নই। আমরা পরিষ্কার করেই বলেছি যে আমরা ডিসেম্বর কাট আউট টাইম, ডিসেম্বরের মধ্যে নির্বাচন যদি না হয় তাহলে দেশে যে রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি এবং সামাজিক পরিস্থিতি সেটা আরও খারাপের দিকে যাবে। সেটা তখন নিয়ন্ত্রণ করা বেশ কঠিন হবে। উনি এই কথা বলেননি যে ডিসেম্বরে হবে না, কিন্তু জুন পর্যন্ত নিয়েছেন। আমরা এই কথাটা পরিষ্কার করে বলেছি যে আওয়ার কাট আউট টাইম ইজ ডিসেম্বর। সংস্কার প্রস্তাবের সঙ্গে রাজনৈতিক দলগুলো একমত হলে দ্রুতই জুলাই চার্টার করতে বিএনপি রাজি বলেও জানান মির্জা ফখরুল। চলমান যে সংস্কার কমিশনগুলো করা হয়েছে, উদ্যোগ নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে, আমরা জানেন যে আমরা সেগুলোতে সম্পূর্ণভাবে সহযোগিতা করছি। আমরা খুব স্পষ্ট করে বলেছি যে যে বিষয়গুলোতে ঐকমত্য হবে সব দলগুলোর, সমস্ত দলগুলোর, সেগুলো নিয়ে আমরা একটা চার্টার করতে রাজি আছি আপনারা, এবং তারপরে সেটার উপর ভিত্তি করে আমরা বাকি নির্বাচনের দিকে চলে যেতে পারি। পরে আইন উপদেষ্টা আসিফ নজরুল বৈঠকটি ইতিবাচক হয়েছে মন্তব্য করে জানান, নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কার ও গণহত্যার বিচার করে যেতে চায় ডক্টর ইউনূসের সরকার। ক্ষমতায় থাকার অভিলাষ নেই উল্লেখ করে তিনি বলেন, ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন করাই অন্তর্বর্তী সরকারের লক্ষ্য। আমরা যদি কোনো বিচার না করে যাই, কোনো বিচার না করে আমরা যদি ইলেকশন দিই, আমরা মানুষের কাছে নিজের কাছে জবাব দেবো কীভাবে? ফলে শুধু ইলেকশনটা সংস্কার, নির্বাচন, ইলেকশনের ব্যাপারটা সংস্কার, বিচার এবং আমাদের সরকারের গৃহীত কিছু পদক্ষেপের উপর নির্ভর করে। এই জন্যই ডিসেম্বর থেকে জুন টাইমলাইনটা বলা হয়। কোনো অবস্থাতেই জুন অতিক্রম করা হবে না। ডিসেম্বর থেকে জুন মানে যে আমরা ইচ্ছা করে একটু বেশি ক্ষমতা ভোগ করার জন্য বা এমনি অকারণে আমরা 1 মাস 2 মাস বেশি ক্ষমতা থাকলাম, মোটেও সেটা না। ডিসেম্বরের থেকে জুনের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব। বৃহস্পতিবার জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে বিএনপির বৈঠকের কথা রয়েছে। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। আগামী রমজানের আগে জাতীয় নির্বাচন চায় জামাত ইসলামী। মার্কিন 2 উপসহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে এমনটা জানিয়েছেন সংগঠনের আমির ডাক্তার শফিকুর রহমান। আর বিএনপি নেতা আমির খসরুর দাবি, চাইলে 1 মাসের মধ্যে সংস্কার করে ডিসেম্বরের আগেই নির্বাচন দেওয়া সম্ভব। অন্যদিকে সংস্কার ও জুলাই গণহত্যার বিচার নিশ্চিতের পরই জাতীয় নির্বাচন আয়োজনের কথা তুলে ধরেছে জাতীয় নাগরিক পার্টি।
দিনের সফরে ঢাকায় দক্ষিণ ও মধ্য এশীয় বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিক, পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রু হেরাপ। বুধবার দুপুরে রাজধানীর গুলশানে মার্কিন ডেপুটি হেড অব মিশনের বাসভবনে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেন জামাতে ইসলামে আমিরের নেতৃত্বে প্রতিনিধি দল। প্রায় 1 ঘণ্টার বৈঠক শেষে ডাক্তার শফিকুর রহমান জানান, আগামী ফেব্রুয়ারিতে রমজানের আগে জাতীয় নির্বাচন এবং মার্কিন শুল্ক প্রত্যাহারের প্রত্যাশার কথা জানিয়েছে জামাত। আমরা তাদেরকে অনুরোধ করেছি যে আমাদের দেশ এখন একটা ক্রিটিক্যাল জাংচারে আছে, একটা ক্রুশিয়াল টাইম পাস করছে। এই সময় আমেরিকার পক্ষ থেকে 37% যে ট্যারিফ ইম্পোজ করা হয়েছে, এটা যেন তারা পুনর্বিবেচনা করে। প্রধান উপদেষ্টা বলেছেন যে তিনি এই দেশের এই বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জুনের মধ্যে ইলেকশন দেবেন। আমরা তার কমিটমেন্টে তিনি ঠিক আছেন এটা দেখতে চাই। আর আমাদের ভিউ হচ্ছে যে এটা রমজানের আগেই শেষ হয়ে যাওয়া দরকার। ওই জুন পর্যন্ত অপেক্ষা করলে তখন বর্ষা, ঝড়, ঝাপটা, বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ আসবে, তখন আবার ইলেকশনটা অনিশ্চিত হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিবে। এরপর জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে দলটির সদস্যরা নিকোল অ্যান্ড্রুর সঙ্গে বৈঠকে বসেন। নাহিদ ইসলাম বেরিয়ে এসে গণমাধ্যমকে বলেন, জুলাই হত্যাকাণ্ডের বিচার এবং সংস্কার প্রক্রিয়া শেষ না করে নির্বাচনে আগ্রহী নয় এনসিপি। আমাদের যে 3টি দাবি, বিচার, সংস্কার এবং গণপরিষদ নির্বাচন, সেটি আমরা সুস্পষ্টভাবে বলেছি। আমরা বলেছি যে আমরা এখানে কোনো ধরনের ন্যূনতম সংস্কার নয়, বরং মৌলিক সংস্কার, রাষ্ট্রের গুণগত পরিবর্তনের জন্য আমরা কাজ করছি এবং কোনো ধরনের পরিবর্তন ছাড়া নির্বাচনের দিকে গেলে সেই নির্বাচনটি গ্রহণযোগ্য হবে না। সেই নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি অংশগ্রহণ করবে কিনা সেটাও বিবেচনাধীন থাকবে। এদিন বিকেল 4টায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে 3 সদস্যের বিএনপির প্রতিনিধি দল মার্কিন ডেপুটি হেড অব মিশনের বাসায় আসেন। বৈঠক শেষে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, চাইলে 1 মাসের মধ্যে সংস্কার করে ডিসেম্বরের আগেই নির্বাচন দেওয়া সম্ভব। আমরা বলেছি আসলে নির্বাচন ডিসেম্বর আগেও হতে পারে, কারণ হচ্ছে কি এখানে তো হচ্ছে সংস্কারের কথা বলা হচ্ছে, যে সংস্কারগুলো ঐক্যমত হবে সেটা তো আমরা 15-20 দিন 1 মাসের মধ্যে করে ফেলতে পারি। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের 2 উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আজ সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসবেন। একে শুল্ক ইস্যু সহ দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের সুযোগ হিসেবে দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। জুলাই গণ অভ্যুত্থানের পর প্রথমবার ঢাকা সফরে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিক, পূর্ব এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রু হেরাপ এবং তার সফর সঙ্গী মিয়ানমারে নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত সুসান স্টিভেনসন। বুধবার বিকেলে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেন তারা। বৃহস্পতিবার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের কথা রয়েছে দেশটির 3 উচ্চ পর্যায়ের কর্মকর্তার। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে নির্বাচন এবং সংস্কার নিয়ে সরকার ও রাজনৈতিক দলগুলোর মনোভাব বোঝার চেষ্টা করবে মার্কিন প্রতিনিধি দল। বিগত সরকারের সময় দেখা গেছে বাংলাদেশ এবং আমেরিকার যে নির্বাচনটা প্রধান ইস্যু ছিল, ফ্রি ফেয়ার পার্টিসিপেট ইলেকশন, এটা বারবার আমেরিকানরা বলেছে, বাংলাদেশে সেটা হয়নি। এই নতুন পরিপ্রেক্ষিতে এখন ইলেকশনটা সার্বজনীন হবে কিনা, এটা ফ্রি ফেয়ার হবে কিনা এবং কখন হবে, এটা তার জানার খুব আগ্রহ থাকবে। এই সফরকে ঢাকার সামনে শুল্ক ইস্যুর সুরাহা ও দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের সুযোগ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। কয়েকটা পার্টি আছে আমাদের, বলা হয়েছে যে আমরা জুনের ভিতরে ইলেকশন হবে, তো নিশ্চয়ই এটা কয়েক মাস মাত্র বাকি। এর মধ্যে তার দেখবে যে এই দেশে ঠিক মতো কাজ চলছে কিনা, আগামী দিনে কারা ক্ষমতা আসতে পারে, তাদের মূলনীতি কী, ইউএসের সাথে সম্পর্ক কী, এটা তারা জানতে চাইবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই সময়গুলো আর কি। আর বাংলাদেশের পক্ষ তো বলা হবে তারা কী কী আশা করে আমেরিকার নতুন অ্যাডমিনিস্ট্রেশন থেকে। রোহিঙ্গাদের সহায়তা ও চলমান সংকট সমাধানেও এ সফর ভূমিকা রাখবে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। 15 বছর পর বাংলাদেশ পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক আছে। এতে অংশ নিতে ইতিমধ্যে ঢাকায় এসেছেন দেশটির পররাষ্ট্র সচিব আমনা বালুচ। বৈঠকে বাণিজ্যিক স্বার্থ বিবেচনায় রাখার পাশাপাশি স্বাস্থ্য, শিক্ষা ও পর্যটন নিয়ে আলোচনার তাগিদ আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের।
প্রায় 15 বছর পর আগামী বৃহস্পতিবার ঢাকায় বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। পাকিস্তানের প্রতিনিধি দলের নেতৃত্ব দিতে বুধবার ঢাকায় এসেছেন দেশটির পররাষ্ট্র সচিব আমনা বালুচ। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দ্বিপাক্ষিক বৈঠকে পারস্পরিক স্বার্থ নিয়ে আলোচনা করবে দুই দেশ। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, ইসলামাবাদের সঙ্গে ঢাকার বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধিতে দুই দেশকেই মনোযোগী হতে হবে। দুই দেশের সম্পর্ক সৌহার্দ্যপূর্ণ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য ভবিষ্যতে বাংলাদেশের সাথে যে অমীমাংসিত বিষয়গুলি আছে সেইগুলি নিয়ে আলোচনার একটা রাস্তা তৈরি করা। আমাদের সম্পর্ক পাকিস্তানের সাথে আবার অন্য তৃতীয় দেশকে চিন্তা করে যেন করা না হয়। সবসময় সম্পর্ক করতে হবে বাংলাদেশ কেন্দ্রিক, যে আমার জনগণ লাভ করছে কিনা। তাদের মতে আলোচনা হতে পারে ৭১-এর অমীমাংসিত বিষয়গুলো নিয়েও। ৭১-এর অ্যাসেট নিয়ে কিন্তু এখনো সমাধান হয়নি। যেহেতু ৭১-এ অ্যাসেটের একটা বিষয় রয়ে গেছে, তো এটা যদি পাকিস্তান তাড়াতাড়ি সমাধান করে ফেলতে পারে, তাহলে ওই যে রাজনৈতিক যে পরিবেশটা তৈরি হয়েছে সেটার আরেকটা আমরা লেভেলে আসতে পারলাম। ভূ রাজনীতিগত এবং বাংলাদেশের অর্থনৈতিক অবকাঠামোর স্ট্রেংথেন করার জন্য পাকিস্তানের সাথে এক ধরনের সম্পর্ক তৈরি করাটা খুব জরুরি। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার চলতি মাসের শেষের দিকে ঢাকা সফর করবেন বলে জানা গেছে। 2012 সালের পর বাংলাদেশে এটি হবে কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর প্রথম সফর। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত কার্যক্রম পুরোদমে এগিয়ে চলছে জানিয়ে তদন্ত প্রতিবেদন আগামী জুনের মধ্যে চূড়ান্ত করা হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছে বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিশন। বুধবার বিকেলে যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে তদন্তের অগ্রগতি সম্পর্কে অবহিত করেন তদন্ত কমিশনের সদস্যরা। এ সময় কমিশন প্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আলম ফজলুর রহমান জানান, অভিযুক্ত অনেকেই দেশের বাইরে অবস্থান করছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে তাদের বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। এ সময় তদন্ত কমিশনকে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে বলে জানান প্রধান উপদেষ্টা। রহস্য উদ্ঘাটন করতেই হবে জানিয়ে ডক্টর ইউনুস বলেন, গোটা জাতি প্রতিবেদনের অপেক্ষায় আছে। ডিসেম্বরে জাতীয় নির্বাচন ধরে প্রস্তুত হচ্ছে কমিশন। জুনেই নতুন ভোটার তালিকা ও নির্বাচনী রোড ম্যাপ প্রকাশ করা হবে। তফসিলের আগে সেপ্টেম্বরে সব রাজনৈতিক দলসহ অংশীজনদের সঙ্গে সংলাপে বসতে চায় সাংবিধানিক প্রতিষ্ঠানটি। নিজ দফতরে এসব কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। জাতীয় নির্বাচন কবে? রাজনৈতিক অঙ্গনে আলোচনার মধ্যেই নির্বাচন কমিশন জানালো, চলতি বছরের ডিসেম্বরে জাতীয় নির্বাচন ধরেই ভোটের প্রস্তুতি নিচ্ছে তারা। বুধবার নিজ দপ্তরে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানান, ভোটার তালিকা সহ সব প্রস্তুতি এগিয়ে নিয়েছে কমিশন। জুনেই নতুন ভোটার তালিকা ও নির্বাচনী রোডম্যাপ প্রকাশ করা হবে। আমরা আশা করি যে জুনের মধ্যে আমাদের কমপ্লিট ভোটার তালিকাটা আমরা পেয়ে যাব। শিডিউল ডিক্লারের আগ পর্যন্ত যাদের বয়স 18 হবে তাদেরকে যাতে আমরা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে পারি এবং তারা যাতে ভোট দিতে পারে। মুদ্রিত যেই কর্মপরিকল্পনা, যেটি সাধারণত নির্বাচনের আগে নির্বাচন কমিশন পাবলিশ করে, সেটি জুন জুলাইয়ের দিকে আমরা হয়তোবা আশা করি যে আপনারা প্রিন্টেড কপি পেয়ে যাবেন। আরপিও, আচরণবিধি, নীতিমালা সহ আইন সংস্কার, সীমানা নির্ধারণ, নতুন দলের নিবন্ধন সহ সার্বিক কাজ শেষ করে তফসিলের আগে রাজনৈতিক দল সহ অংশীজনদের সঙ্গে সেপ্টেম্বরে সংলাপ করতে চায় ইসি। সরকার ঘোষিত একটা টাইমলাইন অনুযায়ী আমরা প্রস্তুতি নিচ্ছি। নির্বাচন সংশ্লিষ্ট যারা রয়েছেন, ধরেন রাজনৈতিক দল রয়েছেন, নির্বাচনী কাজে যারা সম্পৃক্ত থাকবেন, সংলাপটা আমরা শিডিউল ডিক্লারের আগে করব। আগস্ট সেপ্টেম্বর ধরতে পারেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির দিকে উল্লেখ করে ভোটের আগে পরিস্থিতি আরও স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বলে আশাবাদ এই কমিশনারের। কাউসার চৌধুরী, কুমু, সময় সংবাদ, ঢাকা। 87 কোটি টাকার জমি 1000 কোটি দাম দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে সালমান এফ রহমান সহ
30 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। এদিকে দুর্নীতি মামলার আসামি ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে দেশে ফেরাতে আন্তর্জাতিক সংস্থার সহযোগিতা চাওয়া হবে বলেও জানিয়েছে সংস্থাটি। দুদক মহাপরিচালক জানান, শুধু আদালতে উপস্থিত হয়েই প্লট জালিয়াতির বিষয়ে টিউলিপের বক্তব্য দেওয়ার সুযোগ রয়েছে। ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক ব্রিটেনে বসবাস করলেও অনিয়ম আর দুর্নীতির হাতিয়ার হিসাবে খালা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাষ্ট্রীয় ক্ষমতাকে ব্যবহার করেছেন। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে 2000 সালে গুলশানে সরকারি লিজকৃত জমির প্লট ইস্টার্ন হাউজিংয়ের নামে অনুমোদনের ব্যবস্থা করেন টিউলিপ। বিনিময়ে বাগিয়ে নেন একটি ফ্ল্যাট। একইভাবে 2022 সালে পূর্বাচলে মা রেহনা এবং ভাই বোনের নামে 10 কাঠা করে রাজুকের প্লট বরাদ্দ পেতে প্রভাব খাটান টিউলিপ। এ ঘটনায় দুদক সম্প্রতি আদালতে চার্জশিট দাখিল করলে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। আগামী 27 এপ্রিল টিউলিপের আদালতে হাজির হওয়ার দিন নির্ধারিত রয়েছে। দুদক মহাপরিচালক জানান, দুর্নীতির বিষয়ে তার বক্তব্য আদালতেই দিতে হবে। আত্মপক্ষ সমর্থনের সুযোগ নেয়ার বিষয়টা একান্তই তার, এটা তিনি বিজ্ঞ আদালতে এসে সেই সুযোগটা নিতে পারেন। আদালতে হাজির না হলে তাকে ফেরাতে কি ইন্টারপোলের সহযোগিতা নেবে দুদক? সাংবাদিকদের এমন প্রশ্নে সংস্থাটি জানায়, আদালতের নির্দেশনা মেনে আন্তর্জাতিক সংস্থার সহযোগিতায় টিউলিপকে ফেরাতে কাজ করবে দুদক। ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1958 সুনির্দিষ্টভাবে বলা আছে কি করণীয়। বিজ্ঞ আদালত যেভাবে আমাদেরকে নির্দেশনা দিবেন সেভাবেই প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এদিন 87 কোটি টাকার জমি 1000 কোটি দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে সালমান এফ রহমান, তার ছেলে সায়ান এফ রহমান সহ মোট 30 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। জুলাই আগস্টের হত্যাযজ্ঞের বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যাত্রা শুরুর পর প্রায় 350 অভিযোগ পড়েছে, যেখানে হত্যাকাণ্ড ছাড়াও রয়েছে পারিবারিক দ্বন্দ্ব নিয়ে অভিযোগ, যা হাস্যকর বলছেন প্রসিকিউটর। এখন পর্যন্ত প্রায় 350 অভিযোগ পড়েছে প্রসিকিউশন ও তদন্ত সংস্থায়। অভিযোগে গণ অভ্যুত্থানে হত্যাকাণ্ডের বিষয় যেমন রয়েছে, তেমনি পারিবারিক দ্বন্দ্ব নিয়েও অভিযোগ দেওয়া হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। বুধবার একটি অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্রসিকিউটর জানান, স্বামী স্ত্রীর দ্বন্দ্ব, জমি জমা নিয়ে ভাইয়ে ভাইয়ে অমিল, ব্যবসায়িক ঝামেলা নিয়েও অভিযোগ জমা পড়েছে, যা হাস্যকর। ইতোমধ্যে ট্রাইব্যুনালে এমন পিকুলিয়ার অভিযোগ আসছে, ঘরের সংসারে একজনের সাথে আরেকজনের বনিবনা হয় নাই, জায়গা জমি নিয়ে বিরোধ, ভাইয়ে ভাইয়ে বিরোধ, স্বামী স্ত্রীর বিরোধের অভিযোগও আমরা ইতিমধ্যে পেয়েছি। সেগুলো মানবতা বিরোধী অপরাধের সাথে সম্পৃক্ত না হয় আমরা ইনস্ট্যান্টলি রিজেক্ট করেছি। তাহলে প্রশ্ন থাকে, এসব নিয়ে তদন্ত সংস্থা ও প্রসিকিউশনের ভূমিকা কি? জুলাই আগস্টে হত্যাযজ্ঞ নিয়ে কেউ যদি ভুয়া অভিযোগ করেন, তাহলে প্রক্রিয়ায় বা কি হবে, তার জবাবও দেন প্রসিকিউশন। ট্রাইব্যুনালে এই যে অভিযোগগুলো করা হয়, এটি প্রসিকিউশন অফিসে করা হলে আমরা তদন্তকারী কর্মকর্তা বা তদন্ত সংস্থা এটি আমরা তদন্তের জন্য প্রেরণ করি। তদন্ত সংস্থা এই অভিযোগের ভিত্তিতে একটি তদন্ত করেন। তদন্ত কমপ্লিট হওয়ার পরে তদন্ত প্রতিবেদন তদন্তকারী কর্মকর্তা চিফ প্রসিকিউটর বরাবর প্রেরণ করেন। চিফ প্রসিকিউটর যদি স্যাটিসফাই হন, তখনই কেবল উনি বাদী হয়ে ট্রাইব্যুনালে মামলা করার জন্য আবেদন করেন। এদিন ট্রাইব্যুনালে 3টি মামলার শুনানি হয়। মহাখালীতে মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত শেষ করতে 3 মাস সময় পান প্রসিকিউশন। এছাড়া রাজধানীর মোহাম্মদপুরে গুলির সঙ্গে জড়িত এক আনসার সদস্যকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন বিশেষ আদালত। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অবশেষে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ মুস্তাফিজুর রহমান খানকে বদলি করা হয়েছে। তার স্থানে নিযুক্ত করা হয়েছে উপাধ্যক্ষ শাহেলা পারভিনকে। বুধবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে জারি হওয়া এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়। সেখানে আরও জানানো হয়, মোহাম্মদ মুস্তাফিজুর রহমান খানকে সংযুক্ত করা হয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তরে। জনস্বার্থে জারিকৃত আদেশ তাৎক্ষণিক কার্যকরের বিষয়ে উল্লেখ করা হয় প্রজ্ঞাপনে। রাজধানী সহ সারা দেশে 6 দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এতে যান চলাচল বন্ধ হয়ে গেলে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। দাবি আদায়ে আজ সারা দেশে রেলপথ অবরোধ কর্মসূচি ঘোষণা করেন পলিটেকনিক শিক্ষার্থীরা।
ছয় দফা দাবি আদায়ে আবারও রাজপথে শিক্ষার্থীরা, বিভিন্ন পোস্টার প্রদর্শন করে স্লোগান দেন তারা। বুধবার সকাল 10টায় রাজধানীর তেজগাঁওয়ে সড়ক অবরোধ করেন কারিগরি শিক্ষার্থীরা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি এলাকায় সড়ক অবরোধ করেন পলিটেকনিক শিক্ষার্থীরা। একই সময় মহাসড়কের ফেনীর রেলগেট এলাকার রেল ক্রসিংয়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা। বন্ধ হয়ে যায় যান চলাচল। এ সময় শিক্ষার্থীরা জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্টের মাধ্যমে বাতিল সহ 6 দফা দাবি জানান। মহামান্য হাইকোর্টের বিচারাধীন একটি বিষয়, সে বিষয়ে আমাদের কোনো মন্তব্য নেই। শিক্ষার্থীদের যে দাবিগুলো সেগুলো আমরা সরকারকে জানাবো। একই দাবিতে 3 ঘন্টা রূপসা এক্সপ্রেস ট্রেন আটকে বিক্ষোভ করেন খুলনার 4টি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। অন্যদিকে চট্টগ্রাম নগরীতে শিক্ষার্থীরা 2 নম্বর গেট মোড় অবরোধ করে আন্দোলন করায় তীব্র যানজটের সৃষ্টি হয়। 4 বছর ডিপ্লোমা কমপ্লিট করার পর আমাদের কোনো চাকরি নাই, আমরা সার্টিফিকেট হাতে নিয়ে ঘুরি। স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক। ক্লাস পরীক্ষা বর্জন করে পলিটেকনিক ইনস্টিটিউট থেকে বিক্ষোভ মিছিল নিয়ে দীঘারকান্দা বাইপাস মোড়ে অবস্থান নিয়ে মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। সিলেটে পলিটেকনিক শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভের পর বৃহস্পতিবার নগরীর চৌহাট্টা এলাকায় অবস্থান নেয়ার ঘোষণা দিয়ে সড়কে অবরোধ তুলে দেন। চন্দ্র বিশ্বাস, ববি, সময় সংবাদ। এবছর হজে যেতে আগ্রহী 1000-এর বেশি হজযাত্রীর বাড়ি ভাড়া চুক্তি করতে পারেনি সংশ্লিষ্ট 20টি এজেন্সি। সৌদি সরকারের বেঁধে দেয়া সময়ে বাড়ি ভাড়া না করায় তাদের এবার হজ পালন অনেকটাই অনিশ্চিত। বিকল্প হিসেবে স্বল্প সময়ের মধ্যে হোটেল ভাড়া করতে ব্যর্থ হলে দায়ী এজেন্সির বিরুদ্ধে লাইসেন্স বাতিল সহ যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। প্রসূন আশিসের রিপোর্ট। কোনো হাজি যদি হজে যেতে ব্যর্থ হন, সে সমস্ত এজেন্সির লাইসেন্স আমরা বাতিল করে দেব। তাদের যেটা জামানত আছে সেটা বাজেয়াপ্ত করব এবং তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা আমরা দায়ের করব। বাড়ি ভাড়া চূড়ান্ত না হওয়ায় এবছর বেসরকারি ব্যবস্থাপনায় অনেকের হজযাত্রা নিয়ে শঙ্কা প্রকাশ করে গত সপ্তাহে সচিবালয়ে এভাবেই হুঁশিয়ারি দিয়েছিলেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। চলতি বছর হজ করতে বাংলাদেশ থেকে মোট 87,100 মুসল্লি সৌদি আরব যাবেন। এর মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় 81,900 জন ও সরকারি ব্যবস্থাপনায় যাবেন 5,200। ধর্ম মন্ত্রণালয় এবং এজেন্সিগুলোর দেয়া তথ্য অনুসারে 14 এপ্রিলের মধ্যে সবার জন্য বাড়ি ভাড়া চুক্তি সম্পন্ন করতে সৌদি সরকারের কঠোর নিয়ম থাকলেও শেষ পর্যন্ত 1004 জন হজযাত্রীর বাড়ি ভাড়া সম্পন্ন করতে ব্যর্থ হয়েছে সংশ্লিষ্ট 20টি এজেন্সি। সোমবার রাত থেকেই বাড়ি ভাড়ার সুযোগ বন্ধ করে দিয়েছে সৌদি সরকার। ধর্ম মন্ত্রণালয় বলছে তাদের জন্য এখন শুধু দ্রুত হোটেল ভাড়ার একমাত্র সুযোগ রয়েছে। এজেন্সিগুলোকে সার্বিকভাবে সহযোগিতা করতেছি যাতে একজন হাজিরও বাড়ি ভাড়া অবশিষ্ট না থাকে। সর্বশেষ মক্কাতে 984 জনের এবং মদিনাতে মাত্র 20 জনের বাকি ছিল। বাড়ি ভাড়ার অপশনটি বন্ধ হয়ে গেল, এখন হোটেল ভাড়া নেওয়ার অপশনটি চালু আছে। বারবার তাগিদ দেওয়ার পরও এজেন্সির এমন গাফিলতি মানতে নারাজ মন্ত্রণালয়। বাড়ি বা হোটেল ভাড়ার জন্য কেউ হজ থেকে বঞ্চিত হলে সংশ্লিষ্ট এজেন্সির লাইসেন্স বাতিল সহ আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান অতিরিক্ত সচিব। আশা করছি সবাই ইনশাল্লাহ যেতে পারবে। তো এটি ছাড়াও আরও অনেক বিষয়ে যদি কোনো এজেন্সির বিরুদ্ধে কোনো অভিযোগ হয় সেই বিষয়গুলো আমরা হজ ও উমরা ব্যবস্থাপনা আইন 2021 অনুসারে ব্যবস্থা গ্রহণ করা হবে। আগামী 29 এপ্রিল থেকে শুরু হবে হজ ফ্লাইট। এবার হজযাত্রীদের অর্ধেক পরিবহন করবে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং বাকি অর্ধেক পরিবহন করবে সৌদিয়া ও ফ্লাইনাস এয়ারলাইন্স। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। বৈশাখের শুরুতেই ভ্যাপসা গরমের পর অবশেষে স্বস্তির বৃষ্টি। বুধবার বিকেলে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে মুষলধারে বৃষ্টিতে সাময়িক স্বস্তি মিললেও যান ও জলজটে দেখা দেয় দুর্ভোগ। দুপুরে ধীরে ধীরে মেঘলা হতে শুরু করে ঢাকার আকাশ। এরপর বিকেল 3টার দিকে ঝড়ো হাওয়ার সঙ্গে শুরু হয় বৃষ্টি। এতে বিভিন্ন এলাকার সড়কে পানি জমে যায়। রাজধানীর বাইরে ভোলায় দুপুর 1:30টার দিকে চারদিক অন্ধকার করে দমকা হাওয়া সহ বৃষ্টি নামে। এদিন বজ্রপাতে হবিগঞ্জ, ময়মনসিংহ সহ দেশের 5 জেলায় 6 জনের
প্রাণহানির খবর পাওয়া গেছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ এখনও দক্ষিণ বঙ্গোপসাগরেই আছে। দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও শিলাবৃষ্টিরও সম্ভাবনা আছে। সাভারের আশুলিয়ায় সড়কের পাশের খোলা ড্রেনে পড়ে লেগুনার 2 যাত্রী নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 2 জন। বুধবার সন্ধ্যায় আশুলিয়ার আবদুল্লাপুর বাইপাইল সড়কের জামগড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, বিকেলের বৃষ্টিতে সড়কটির বিভিন্ন স্থানে পানি জমে। 8-10 জন যাত্রী নিয়ে লেগুনাটি বাইপাইলের দিকে যাচ্ছিল। এ সময় সড়কের পাশের খোলা ড্রেনে পড়ে গেলে 4 জন যাত্রী আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক 2 জনকে মৃত ঘোষণা করেন। সুনির্দিষ্ট সময়সীমার মধ্যে ডাকসু নির্বাচনের রোডম্যাপ ও জুনের মধ্যেই অংশগ্রহণমূলক ভোট আয়োজনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি আহ্বান জানান। কালক্ষেপণ না করে দ্রুত নির্বাচন আয়োজন করে শিক্ষার্থীদের অধিকারের সঙ্গে সংহতি পোষণ করতে বলেন তিনি। কোটা সংস্কার থেকে রাষ্ট্র সংস্কারের প্রতিশ্রুতি যাতে লঙ্ঘন না হয় সেদিকে লক্ষ্য রেখে ডাকসু নির্বাচন ত্বরান্বিত করতে উদ্যোগ নেয়ার তাগিদ দেওয়া হয়। মে মাসের ভিতরেই ডাকসুর সুনির্দিষ্ট টাইম ফ্রেম এবং জুনের ভিতরে ঈদের আগেই আমরা সুন্দর অংশগ্রহণমূলক প্রতিযোগিতামুখর একটা ছাত্র সংসদ নির্বাচন চাই। সাধারণ শিক্ষার্থীরা শঙ্কিত যে যদি তারা এইভাবে করে ডাকসু নির্বাচনটাকে বানচাল করে দেয় তাহলে ক্ষমতার দম্ভ, সিন্ডিকেট, সেই পেশিশক্তি, কালো টাকার রাজনীতি ফিরে আসবে। এই জন্যই সাধারণ শিক্ষার্থীরা আসলে চায় দ্রুত ছাত্র সংসদ নির্বাচন হোক। বিশ্ববিদ্যালয়গুলোকে দলীয় রাজনীতির প্রভাব মুক্ত রাখতে হবে। বিশ্ববিদ্যালয়গুলোতে অস্ত্রের ঝঞ্ঝনানি, দখলদারিত্ব, নির্যাতন, অত্যাচার এইগুলো থেকে মুক্ত রাখতে হবে। দেশের উন্নয়নের পেছনে প্রবাসীরাই মূল অংশীদার। প্রবাসীদের অবহেলা নয়, যথাযথ মর্যাদা দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল। বুধবার বিকেলে প্রবাসী কল্যাণ ভবনে প্রবাসীদের মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে একথা বলেন তিনি। জানান, প্রবাসীদের চিকিৎসার জন্য ঢাকায় একটি বিশেষায়িত আধুনিক হাসপাতাল তৈরি করা হবে। এর আংশিক মালিকানা থাকবে প্রবাসীদের হাতে। অনুষ্ঠানে প্রবাসীদের মেধাবী সন্তানকে শিক্ষাবৃত্তি, প্রতিবন্ধী ভাতা, অসুস্থ প্রবাসীদের চিকিৎসা সহায়তার অংশ হিসেবে ঢাকা বিভাগে 103 জনকে 1,93,00,000 টাকার অনুদান দেয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। সারা জীবন প্রবাসীদেরকে আপনার অবহেলা করা হয়েছে, তাদেরকে আমরা প্রাপ্য মর্যাদা দিতে পারি নাই। আমাদের সবার প্রচেষ্টা হচ্ছে আপনাদের প্রতি মিনিমাম কৃতজ্ঞতা জ্ঞাপন করার জন্য যেসব পদক্ষেপ নেওয়া প্রয়োজন সেগুলো যেন আমরা নিতে পারি। বাড়িধারা এলাকার কাছে আমাদের 8.5 বিঘা জমি আছে প্রবাসী কল্যাণ বোর্ডে। তো আমাদের ইচ্ছা আছে ওখানে একটা হসপিটাল করব এবং ওই হসপিটালটা হবে প্রবাসীদের হসপিটাল, না প্রবাসীদের চিকিৎসা না, প্রবাসীরা মালিক হবে। দেশের ক্ষুদ্র ঋণ খাতের ডিজিটাল রূপান্তর ও ঋণ সুবিধা সম্প্রসারণে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন IFC'র সঙ্গে চুক্তি করেছে দেশের ক্ষুদ্র ঋণ নিয়ন্ত্রণকারী সংস্থা MRA। $3.5 লাখ এই প্রকল্প যেমন MRA এর সক্ষমতা বৃদ্ধি করবে, তেমনি প্রান্তিক মানুষের জীবন বদলে ভূমিকা রাখবে বলে আশা সংশ্লিষ্টদের। দারিদ্র্য বিমোচন ও টেকসই উন্নয়নে 4 দশক ধরে দেশের অর্থনীতিতে বিশেষ ভূমিকা রাখছে ক্ষুদ্র ঋণ কার্যক্রম। দিন দিন বাড়ছে ঋণের পরিমাণ ও সুবিধাভোগী মানুষের সংখ্যা। এবার ক্ষুদ্র ঋণ খাতের ডিজিটাল রূপান্তর ও গৃহ ঋণ সম্প্রসারণে বুধবার রাজধানীতে চুক্তি স্বাক্ষর করেছে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন IFC ও মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি MRA। জানানো হয়, প্রায় $3.5 লাখ প্রকল্প বাস্তবায়ন হলে বৃদ্ধি পাবে MRAর অভ্যন্তরীণ সক্ষমতা। It challenges us to act purposefully and urgently. As the regulator, MRA stands ready to draft enabling policies, support pilot interventions, and build its internal capacity to monitor this evolving landscape. IFC মনে করে প্রান্তিক নারীদের আর্থিক অন্তর্ভুক্তি ও জীবনমান উন্নয়নে নতুন দ্বার উন্মোচন করবে এই প্রকল্প। We are extremely delighted that we are today expanding our work in partnership with MRA to the microfinance sector, which is central
for financial inclusion in Bangladesh. চুক্তির অধীনে ক্ষুদ্র ঋণ সংক্রান্ত প্রশিক্ষণ দেয়া সহ বিভিন্ন কার্যক্রম পরিচালিত হবে। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। টাইম সাময়িকীর 100 প্রভাবশালী ব্যক্তির তালিকায় জায়গা পেলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বুধবার এ তালিকা প্রকাশ করেছে সাময়িকীটি। এতে লিডার ক্যাটাগরিতে অধ্যাপক ইউনূস ছাড়াও আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেনবাউম, ভেনেজুয়েলার রাজনীতিবিদ মারিয়া করিনা মাচাদো ও মার্কিন ধনকুবের ইলন মাস্ক। তালিকায় ডক্টর ইউনূস সম্পর্কে বলা হয়েছে, বাংলাদেশে গণ অভ্যুত্থানে দীর্ঘদিনের কর্তৃত্ববাদী শাসনের অবসানের পর নেতৃত্ব বুঝে নেন তিনি। শান্তিতে নোবেলজয়ী এই অধ্যাপক গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার মধ্য দিয়ে প্রান্তিক মানুষদের আত্মনির্ভরশীল করে তুলতে ভূমিকা রেখেছেন। বাংলাদেশের গোপন বন্দিশালা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি। ব্যস্ত বিমানবন্দরের পাশেই গোপন জেলে 8 বছর বন্দী ছিলেন ব্যারিস্টার আরমান শিরোনামের প্রতিবেদনে বলা হয়, 7 মাস কেটে গেলেও মীর আহমেদ বিন কাশেম সহ অনেকেই আতঙ্কে দিন কাটাচ্ছেন। কারণ গোপন কারাগারের পরিচালকরা মুক্ত ও বহাল তবিয়তে নিরাপত্তা বাহিনীতে নিযুক্ত আছেন। ব্যারিস্টার আরমান সহ আরও 5 জনের সঙ্গে কথা বলে বিবিসি, যারা প্রত্যেকেই অন্ধকার ঘরে চোখ বাঁধা অবস্থায় দিনের পর দিন আটক ছিলেন। $220 কোটি অনুদান স্থগিতের পর এবার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের করমুক্ত সুবিধা বন্ধের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রে ইসরায়েল বিরোধী প্রচারণা ঠেকাতেই এমন পদক্ষেপ বলে জানিয়েছে মার্কিন প্রশাসন। এদিকে হার্ভার্ডের জেনারেল কাউন্সিল অ্যান্ড্রু ক্রেসপো বলেছেন, এই ধরনের হস্তক্ষেপ উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের বঞ্চিত করবে। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের জন্য বরাদ্দ $220 কোটি ফেডারেল তহবিল স্থগিতের ঘোষণা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রাচীন এই বিশ্ববিদ্যালয়টির মূল্যবান কর ছাড় সুবিধাও বাতিলের হুঁশিয়ারি জানিয়েছেন ট্রাম্প। এরই মধ্যে হার্ভার্ডে নিয়োগ, ভর্তি প্রক্রিয়া এবং পাঠদানের ধরনে পরিবর্তন আনার নির্দেশ দিয়েছে হোয়াইট হাউস। ক্ষমতায় ফেরার পর থেকেই শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর নীতিমালা ও কাঠামো পুনর্গঠনের উদ্যোগ নিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এর অংশ হিসেবে ফেডারেল তহবিল স্থগিত করেন তিনি, যার একটি বড় অংশই গবেষণার জন্য নির্ধারিত। মার্কিন প্রশাসনের দাবি, এসব পরিবর্তনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইহুদি বিরোধিতা মোকাবিলা করা সম্ভব হবে। গত সোমবার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ট্রাম্প প্রশাসনের কিছু দাবি প্রকাশ্যে প্রত্যাখ্যান করেছে। প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের শীর্ষ কোনো বিশ্ববিদ্যালয় এমনটি করার নজির দেখিয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অভিযোগ, হোয়াইট হাউস তাদের শিক্ষাঙ্গনকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে। হার্ভার্ডের জেনারেল কাউন্সিল অ্যান্ড্রু ক্রেসপো এই ঘটনায় হতাশা প্রকাশ করে বলেছেন, এই ধরনের হস্তক্ষেপের কারণে আগ্রহী শিক্ষার্থীরা উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হবে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। কুয়েতের প্রকৌশল, স্বাস্থ্যসেবা সহ বিভিন্ন খাতে কাজ করছেন দক্ষ প্রবাসী বাংলাদেশিরা। বাড়ছে বাংলাদেশের রেমিটেন্স প্রবাহ। তবে শুধু অর্থনীতি নয়, শিক্ষিত ও দক্ষ এই জনশক্তি বিদেশে গড়ে তুলছেন বাংলাদেশের একটি সম্মানজনক ভাবমূর্তি। তাই দেশটিতে আরও দক্ষ জনশক্তি রফতানির বিষয়টি গুরুত্ব সহকারে দেখার আহ্বান প্রবাসী বিশিষ্টজনদের। মঈন সুমনের রিপোর্টে বিস্তারিত। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা লাখ লাখ বাংলাদেশি প্রবাসী, তাদের পরিশ্রম আর মেধাই দেশের উন্নয়নের অন্যতম চালিকা শক্তি। দক্ষতা আর শিক্ষার গুণে তারা কেবল নিজেদের ভাগ্যই বদলাচ্ছেন না, পাল্টে দিচ্ছেন পুরো দেশের অর্থনীতির চিত্র। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করছেন প্রায় 1 কোটিরও বেশি বাংলাদেশি। তাদের পাঠানো রেমিটেন্সে প্রতিনিয়ত সমৃদ্ধ হচ্ছে দেশের বৈদেশিক মুদ্রার ভান্ডার। বর্তমানে দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছড়িয়েছে $26 বিলিয়ন। এতে অবদান আছে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সও। তবে শুধু অর্থনীতি নয়, শিক্ষিত ও দক্ষ এই জনশক্তি বিদেশে গড়ে তুলেছেন বাংলাদেশের একটি সম্মানজনক ভাবমূর্তি। কুয়েতে বর্তমানে প্রায় 3 লাখের মতো প্রবাসী বাংলাদেশি আছেন। তাদের বড় একটি অংশ সাধারণ শ্রমিক হিসেবে কাজ করছেন। এছাড়া কুয়েতের মূল অর্থনৈতিক চালিকা শক্তি তেল, বিদ্যুৎ সহ প্রকৌশল, স্বাস্থ্য খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন প্রবাসী বাংলাদেশিরা। তারা বলেন, এখানে যত বেশি দক্ষ মানুষ আসবে ততই বৃদ্ধি পাবে রেমিটেন্স। সরকারিভাবে উদ্যোগ নিয়ে যদি
ভিসাটা ওপেন করতে পারে প্রফেশনালদের জন্য, ইঞ্জিনিয়ার বা প্রফেশনাল আনার উদ্যোগ নেয়, সেটা আরও ভালো হয়। ড্রাগ কোয়ালিটি কন্ট্রোলে ল্যাব সেক্টরের লোকের দরকার আছে, তারপরে নার্সিংয়ের দরকার আছে, আপনার ফিজিওথেরাপি থেকে সব রকম সাইডে আপনার লোকের দরকার আছে, ফার্মাসিতে তো অবশ্যই আছে। আপকামিং ডেইসে বেশ কিছু নতুন পাওয়ার স্টেশন আসছে, নতুন কিছু কন্ট্রাক্ট হচ্ছে, সেখানে যথেষ্ট দক্ষ শ্রমিকের চাহিদা থাকবে। সো ভিসাগত জটিলতার যদি কেটে যায় তাহলে আমি মনে করি বাংলাদেশিদের জন্য শ্রমবাজারে একটা ব্যাপক সাড়া ফেলবে কুয়েতের এই মার্কেটটা। কুয়েতে দক্ষ জনশক্তি রপ্তানি, প্রশিক্ষণ এবং শিক্ষায় আরও বিনিয়োগী আগামীর পথ চলার চাবিকাঠি হতে পারে বলে মনে করেন সংশ্লিষ্টরা। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। ইতালির ভেনিসে 3 দিনব্যাপী ভ্রাম্যমাণ দূতাবাস সার্ভিসের আয়োজন করা হয়েছে। এতে ভেনিস প্রদেশ এবং আশেপাশের বিভিন্ন শহরের 3000-এরও বেশি প্রবাসী বাংলাদেশের সেবা নেন। অতিরিক্ত ভিড় এবং ব্যবস্থাপনায় সামান্য ত্রুটি থাকলেও সেবা পেয়ে খুশি অধিকাংশ প্রবাসী বাংলাদেশে। বিস্তারিত ইতালি প্রতিনিধি মাকসুদ রহমানের তথ্যচিত্র রিপোর্ট। দূতাবাস সার্ভিস হাতের নাগালে আনতে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে ইতালির মিলান বাংলাদেশ কনসুলেট জেনারেল অফিস। ভেনিস প্রদেশ এবং আশেপাশের শহরগুলোতে বসবাস করেন 60,000-এরও বেশি প্রবাসী বাংলাদেশি। সেবার বাড়তি চাহিদার কথা চিন্তা করে ভেনিসের 3 দিনব্যাপী অস্থায়ী দূতাবাস ক্যাম্পের আয়োজন করা হয়। কর্মব্যস্ত প্রবাস জীবনে দূতাবাসের সেবা নিতে প্রবাসীদের দীর্ঘ ভ্রমণের পাশাপাশি আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়। মিলান কনসুলেটের তথ্য মতে 3000-এরও বেশি প্রবাসী পাসপোর্ট, নো ভিসা রিকোয়ার্ড সার্ভিস, ব্যক্তিগত ও পারিবারিক সার্টিফিকেট সহ নানা বিষয়ে এই ক্যাম্প থেকে সেবা নিয়েছেন। হাতের নাগালে সহজে সেবা পেয়ে খুশি প্রবাসীরা। আমরা ভেনিস বাংলাদেশি কমিউনিটি সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি যেন একটা সুশৃঙ্খলভাবে একটা সেবা দেওয়া যায়। 6 মাস পর পরে ভেনিসে দেওয়া হয়। মানুষের সংখ্যা অনেক বেশি, শুধু ভেনিস মেসেই না, মার্গেরাই না, বিভিন্ন শহর থেকে এখানে আসে সার্ভিস নেওয়ার জন্য। এই সেবায় সকাল থেকে উৎফুল্ল জনতা সুন্দরভাবে, স্বাচ্ছন্দ্যভাবে, অনেক সুন্দরভাবে এই সেবা গ্রহণ করতেছে। ইতালিতে বৈধ ও অবৈধ মিলে প্রায় 3 লাখ বাংলাদেশির বসবাস। আগামীতে ভ্রাম্যমাণ দূতাবাস সেবা আরও বাড়ানোর আহ্বান প্রবাসীদের। সময় সংবাদ, ইতালি। আবুধাবিতে জাতীয় দিবস উদযাপন ও বিদেশি রাষ্ট্রদূতের সংবর্ধনা দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশ দূতাবাস। মঙ্গলবার স্থানীয় সময় রাতে আবুধাবির ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এই আয়োজন করা হয়। বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনৈতিক, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, পেশাজীবী সংগঠনের নেতা সহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতারা এই আয়োজনে উপস্থিত ছিলেন। আয়োজনে সভাপতিত্ব করেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ। তিনি বাংলাদেশ ও আরব আমিরাতের দীর্ঘ বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিভিন্ন দিক উপস্থাপন করেন এবং আমিরাতের নেতাদের প্রশংসা করেন। বাংলাদেশের বিপক্ষে 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্ট খেলতে সিলেট পৌঁছেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। বুধবার বেলা 11:15টার দিকে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান উইলিয়ামসন, ক্রেইগ, আরভিনরা। এয়ারপোর্টে বেশ উচ্ছ্বসিত দেখা গেছে জিম্বাবুয়ে দলকে। বডি ল্যাঙ্গুয়েজ দেখেই বোঝা গেছে এবার বেশ আত্মবিশ্বাসী তারা। এয়ারপোর্টে নেমেই সরাসরি টিম হোটেলে চলে যায় জিম্বাবুয়ে দল। এবার পূর্ণ শক্তির দল নিয়েই বাংলাদেশে খেলতে এসেছে সফরকারীরা। চোট কাটিয়ে জিম্বাবুয়ে টেস্ট দলে ফিরেছেন উইলিয়ামস, ছুটি কাটিয়ে বাংলাদেশে এসেছেন আরভিনও। অভিজ্ঞ 2 ক্রিকেটার আরভিন ও উইলিয়ামসের পাশাপাশি বাংলাদেশ সফরে ফেরানো হয়েছে বাঁহাতি স্পিনার ওয়েলিংটন মাসাকাজ্জাকেও। তরুণ পেসার নিউম্যান নিয়ামুরের বদলে সুযোগ পেয়েছেন তিনি। বিশ্রাম কাটিয়ে আজ মাঠের অনুশীলন করবে দুদল। শুরু হচ্ছে ডিপিএল এর সুপার লিগ। প্রথম দিনে মাঠে নামবে 6 জায়ান্ট। মিরপুরে মোহামেডানের মুখোমুখি হবে লিজেন্ডস অব রূপগঞ্জ। শিরোপার দাবিদার সাদা কালোরা আশাবাদী জয়ের ব্যাপারে। শীর্ষে থাকা আবাহনীর প্রতিপক্ষ অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। টেস্ট সিরিজের জন্য ক্রিকেটার ছাড়লেও পরিকল্পনায় তেমন কোনো পরিবর্তন আনছেন না আকাশী নীলরা। পূর্ণ 2 পয়েন্টের জন্য লড়বে দল, জানিয়েছেন হেড কোচ হান্নান সরকার। আরেক ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্সের প্রতিপক্ষ গুলশান ক্রিকেট ক্লাব। সবগুলো ম্যাচ শুরু হবে সকাল 9টায়।
শিরোপার রেসে শক্ত দাবিদার মোহামেডান। টেবিল টপার আবাহনীকে হারিয়ে তার বার্তাই দিয়ে রেখেছে সাদা কালোরা। তবে দলটা আছে বিপাকে। তামিম ইকবালের অসুস্থতা, অধিনায়ক তাওহিদ হৃদয়ের 2 ম্যাচের নিষেধাজ্ঞা, জাতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের ছেড়ে দেয়া। সুপার লিগের আগে কঠিন চ্যালেঞ্জের মুখে সাদা কালো শিবির, তাই বাধ্য হয়েই নতুন ক্রিকেটার যুক্ত করতে হচ্ছে স্কোয়াডে। বড় নাম মুস্তাফিজুর রহমান। 8 জন প্লেয়ার চলে গেছে, 10 জন আমরা কিছু প্লেয়ার নিয়েছি বাইরে থেকে যারা খেলছে না, এবছর অন্য টিমে খেলেনি, যেমন ফরাদ হোসেন, নাবিল সামাদ চৌধুরী। আমরা উইকেটকিপার আগেই নিয়েছিলাম নাম ফেরদৌস। মোস্তাফিজের সাথে কথা হয়েছে আমাদের, ও রাজি হয়েছে আমাদের টিমে খেলতে। মোস্তাফিজের একটা ব্যাপারে ইস্যু আছে, সেটা হচ্ছে 2টা ম্যাচ খেলবে, একটা রেস্ট দিতে হবে ম্যান্ডেটরি, আবার 2টা ম্যাচ। তো 5টা ম্যাচের আমাদের সুপার লিগ, তো আমরা একটু ক্যালকুলেট করে খেলাতে হবে আমাদের। কীভাবে খেলাবো এটা পুরো ম্যানেজমেন্ট একটা ডিসিশন মেকিং করতে হবে সময় নিয়ে। সব চ্যালেঞ্জ পেছনে ফেলে প্রথম ম্যাচে লিজেন্ডস অফ রূপগঞ্জের বিপক্ষে মাঠে নামবে মোহামেডান। আগের দিন বৃষ্টিতে পণ্ড হয়েছে অনুশীলনও, তবে জয়ের ব্যাপারে আশাবাদী দল। একই সঙ্গে শাস্তি কমানোর আবেদন করেছে তাওহিদ হৃদয়ের। হৃদয় তো আপনারা জানেন জাতীয় দলের প্লেয়ার। আমরা ক্লাবের পরে আমরা চিঠি দিয়েছি বোর্ডকে, বোর্ড এটা নিয়ে এখনও হয়তো কাজ করছে। আমরা আশাবাদী একটা ফয়সালা আমাদের হবে। আমাদের ক্রিকেট আমাদের মোহামেডান ক্লাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা এটা নিয়ে কাজ করছে। বৃষ্টি নামার আগেই অনুশীলন সেরেছে আবাহনী। হান্নান সরকারের অধীনে দলের বর্তমান সদস্যরা প্রস্তুতি নিয়েছে সুপার লিগের ম্যাচের জন্য। বৃষ্টির শঙ্কা মাথায় নিয়েই নামতে হবে অগ্রণী ব্যাংকের বিপক্ষে। জাতীয় দলের জন্য ক্রিকেটারদের ছাড়তে হলেও পরিকল্পনায় খুব একটা পরিবর্তন আসছে না আকাশী নীলদের। তারাও চোখ রাখছেন জয়ে। আমরা জানতাম যে আমাদের এই 3 জন প্লেয়ার যারা শান্ত, মমিনুল এবং নাহিদ 3 জন চলে যাবে। তো আমাদের যেহেতু বাজেটের একটা ব্যাপার ছিল, সেখান থেকে বাজেটের সঙ্গে মিলিয়ে কীভাবে ব্যাকআপ এদের 3 জনকে রিপ্লেস করার মতো প্লেয়ার যাদেরকে নেওয়া দরকার, আমরা কিন্তু সেভাবে টিমটা গুছিয়ে রেখেছিলাম। সো আমরা খুব বেশি সারপ্রাইজ না, আমরা রেডি টু গো, আমরা সেভাবেই চিন্তা করে রেখেছিলাম। এবং নিশ্চিতভাবেই যারা এখন খেলবে তাদের জায়গায় তারাও জানতো যে তাদের অপরচুনিটিটা হয়তো সুপার লিগে যেই তারা পাবে, হয়তো বা সুপার লিগের আগে 1-2টা ম্যাচ হতে পারে, সেটা আমরা জানতাম। বাট তারা এই সময়টা এসে অপরচুনিটি পাবে, সেভাবে তারা মেন্টালি এবং তারা সেশনগুলোতে, প্র্যাকটিস সেশনগুলোতে সেভাবে নিজেদের প্রস্তুত করেছিল। বিকেএসপিতে গাজী গ্রুপ ক্রিকেটার্স মাঠে নামবে গুলশান ক্রিকেট ক্লাবের বিপক্ষে। ম্যাচ সামনে রেখে প্রধান কোচকে ছাড়াই অনুশীলন করেছে গুলশান। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। যুক্তরাষ্ট্রে অনেকটা নির্বাসিত জীবন পার করছেন সাকিব আল হাসান। সাবেক অধিনায়কের অনেক কিছুতেই বোধোদয় হয়েছে, তবে রাজনীতিতে যোগ দেওয়ার সিদ্ধান্তকে ভুল বলে মনে করেন না। স্বপ্ন দেখেন এখনও বাংলাদেশের জার্সিতে খেলার, অবসর নিতে চান দেশের মাটিতে। এক সাক্ষাৎকারে সাকিব ব্যাখ্যা দিয়েছেন ছাত্র আন্দোলন চলাকালীন পরিবার সহ ঘোরাঘুরির বিষয়ে। কথা বলেছেন তার বিরুদ্ধে হত্যা মামলা, শেয়ার বাজার কেলেঙ্কারি এবং নিজের ভবিষ্যৎ নিয়েও। কোনোদিন একদিন নক্ষত্রেরও পতন হয়। দেশের ক্রিকেটে সাকিব নিজেই তো একটা নক্ষত্র, তবে ক্যারিয়ারের সায়ান্নে সে বয়সের ভারে নুজো নয়। সাকিব দেশান্তরী রাজনৈতিক পটভূমি পরিবর্তনে। 1.5 যুগের বেশি ক্রিকেট ক্যারিয়ারে কত শত অর্জন, তবে সমালোচনাও কম নয়। কিন্তু বেলা শেষে ভুলগুলো নিয়ে সাকিবের হয়েছে বোধোদয়। নীরবতা ভেঙে জানিয়ে খোলামেলা কথা বলেছেন ইংলিশ পত্রিকা ডেইলি সানের সঙ্গে। অনেকেই বলেন রাজনীতিতে যোগ দেওয়া বড় ভুল সাকিবের। ক্রীড়াবিদদের এখানে চড়াতে মানা, তবে সাকিবের জবাব স্পষ্ট। যদি আমার রাজনীতিতে আসা ভুল হয় তাহলে সব পেশার মানুষেরই তা ভুল। নাগরিক হিসেবে এটা আমার অধিকার। আমি আমার এলাকার মানুষের জন্য কাজ করতে চেয়েছি। আমি এখনো অনুভব করি মাগুরার মানুষ আমাকে চায়, এবং যদি আবার প্রতিদ্বন্দ্বিতা করি তাহলে আমিই জিতব। আপনি কোনো সিস্টেমের অংশ না হয়ে পরিবর্তন কিভাবে আনবেন? আমার উদ্দেশ্য সৎ ছিল এবং আমি কিছু পেতে রাজনীতিতে আসিনি। গেল বছর জুলাই আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন নীরব ভূমিকার জন্যই বর্তমান পরিস্থিতির মুখোমুখি হয়েছেন সাকিব। সমালোচিত হয়েছেন দেশ যখন আন্দোলনে উত্তাল তখন স্ত্রীর সঙ্গে পার্কে ঘোরাঘুরি এবং সেই ছবি শিশিরের ফেসবুকে পোস্ট করা নিয়েও। এটা পূর্ব পরিকল্পিত একটা পারিবারিক ভ্রমণ ছিল। যদিও আমি নিজে এটা পোস্ট করিনি, তবুও এর দায়ভার নিচ্ছি। একজন পাবলিক ফিগার হয়ে আমার আরো সচেতন হওয়া উচিত ছিল। আমি বুঝতে পারছিলাম না কি করতে হবে এবং কোনটা কার্যকর হবে। সরকার এবং অন্যরা আমাকে পোস্ট করতে বলেছিল, কিন্তু তাতে কি লাভ হতো? আমি যদি সরাসরি কোনো পরিবর্তন আনতে না পারি তবে ফাঁকা বুলি আউড়ে কি লাভ? এখনো দেশের মাটিতে ক্যারিয়ারের শেষ ম্যাচটা খেলার ইচ্ছা সাকিবের। বোর্ড সভাপতিকে জানিয়েছেন এখন শারীরিক আর মানসিক দুইভাবেই তিনি খেলার জন্য প্রস্তুত। আমি এখন এমপি না, রাজনীতিতেও নেই। এরপরও যদি না খেলতে পারি সেটা অনৈতিক। একটা সিরিজ, 2টা সিরিজ কিংবা যতদিন পারি আবার খেলতে চাই। দেশের মাটিতে বিদায় নিতে চাই।
তবে বাস্তবতা সাকিব এখন হত্যা মামলার আসামি, জব্দ তার ব্যাংক অ্যাকাউন্ট, নাম এসেছে শেয়ার বাজার আর আর্থিক কেলেঙ্কারিতেও। কাকড়ার খামারের 35% শেয়ার আমার, বাকিটা অন্যদের। সমস্যা হলো সবাই আমাকে দোষারোপ করছে, অথচ আমি নিজের পকেটের টাকা দিয়ে খামারটা চালু রাখার চেষ্টা করেছি। শেয়ার বাজারে আমি নিজে কোনো ট্রেড করিনি, অন্য একজনের মাধ্যমে বিনিয়োগ করেছিলাম, তাতে সব টাকা ডুবে গেছে। কেউ যদি প্রমাণ করতে পারেন আমি 1 টাকা লাভ করেছি, সব দিয়ে দেব। নতুন সরকার সৎভাবে কাজ করছে বলেই মত সাকিব আল হাসানের। বললেন বিভ্রম ভাঙায় নিজের ভুলগুলো বুঝতে পারছেন স্পষ্টভাবেই। মাহবুব রিমন, সময় সংবাদ। ডেডলি মাউন্টেন, তুষার ধস প্রবণতা সহ নানা কারণে এভারেস্ট জয় থেকে অন্নপূর্ণা 1 বিজয় অনেক বেশি কঠিন মনে হয়েছে পর্বতারোহী বাবর আলীর। ভবিষ্যতের পৃষ্ঠপোষকতা পেলে 8000 মিটারের সব শৃঙ্গে লাল সবুজের পতাকা ওড়ানোর আশা তার। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। স্বপ্ন দেখেছিলেন পৃথিবীর 10ম সর্বোচ্চ উচ্চতার পর্বত অন্নপূর্ণা 1 জয়ের। সেই স্বপ্নকে জয় করতেই গত 7 এপ্রিল নেপালে অবস্থিত 26,545 ফুট উচ্চতার এই পর্বত আরোহণ করেন চট্টগ্রামের সন্তান ডাক্তার বাবর আলী। অভিযান শেষে দেশে ফিরেছেন তিনি। বুধবার সকালে বাবরের ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্স সংবাদ সম্মেলন এবং জাতীয় পতাকা প্রত্যার্পণ অনুষ্ঠানের আয়োজন করেন নগরীর আলিয়াস প্রসেস মিলনায়তনে। এ সময় এভারেস্ট জয় থেকেও অন্নপূর্ণা 1 আরোহণ অনেক বেশি কঠিন ছিল বলে জানান বাবর আলী। এই পর্বতটা আসলে এত ডেডলি একটা মাউন্টেন, সবাই চায় এটাতে কত অল্প সময় থেকে অভিযানটা শেষ করে আসবে, কারণ যত বেশি সময় থাকবেন তত ঝুঁকি থাকে। আমার এক সময় মনে ছিল আমার এই আঙ্গুলটা একটু কালো হতে শুরু করেছিল, আমি ওই সময় খুব ভয় পেয়ে গেছিলাম। পরে লাকিলি ওরকম খারাপ কিছু হয়নি। পৃথিবীতে 8000 মিটার কিংবা এর চেয়ে বেশি উচ্চতার পর্বত আছে 14টি। ভবিষ্যতে পৃষ্ঠপোষকতা পেলে সবকটি শৃঙ্গে লাল সবুজের পতাকা ওড়ানোর আশা বাবর আলীর। পৃষ্ঠপোষকতা আছে দেখে অনেকটুকু সহজ, কিন্তু আমাদের মতো দেশে মানে যেহেতু এটা এখনো ওইভাবে অ্যাপ্রুভড স্পোর্টস না, এই মুশকিলটুকু তো অবশ্যই থাকে। 8000 মিটার পর্বত আছে, তো এর মধ্যে মাত্র 3টা হলো এভারেস্ট লোকসে, মানে প্রথম সর্বোচ্চ, চতুর্থ সর্বোচ্চ আর 10ম সর্বোচ্চ হলো। বাকি ধীরে ধীরে 11টা। আমি নেক্সট টার্গেট আমি বলবো মানাসলু, যদি আমি বলি 8th হাইয়েস্ট মাউন্টেন যেটা। 1950 সালে প্রথম 8000ই পর্বত হিসাবে সামিট হয় অন্নপূর্ণা। এই 75 বছরে সবগুলো 8000 মিটার পর্বত সামিটের কীর্তি আছে সমগ্র বিশ্বের 71 জন পর্বতারোহীর। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ভোটের সুনির্দিষ্ট ডেডলাইন না পেয়ে বিএনপির অসন্তোষ, ডিসেম্বরের মধ্যে আয়োজনের দাবি। আগামী রমজানের আগে নির্বাচন চায় জামাত, সংস্কার ও বিচারের গুরুত্ব এনসিপির। 15 বছর পর বাংলাদেশ পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক আজ। সরকারের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় বসবেন মার্কিন 2 উপসহকারী মন্ত্রীও। এই ছিল প্রবাসী সময়ের সঙ্গে থাকুন সময়ের।